ওরে, হঠাৎ করে নানু বাড়ি? ইচ্ছা হয় না আমার। নানু বাড়ি ভালো লাগে না। আমার চুলের কাটিংটা দেখলে নানু যা তা বলবে। তারপর সারাক্ষণ মাথায় কাপড় দিয়ে রাখা। আমার নানু চুল কাটা, তারপর স্টাইল করে চলাফেরা করা, এসব মোটেও পছন্দ করে না। এমনকি আমি নানুর সামনে মোবাইল হাতেও নিতে পারি না। মোবাইল নিলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়। নানুর বাসায় গেলে টিভিও দেখতে পারি না। তাই নানু বাসায় যাওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছেটুকুও নেই। আম্মু যখন অর্ডার করেছে তাহলে যেতে তো হবেই। তাই আর দেরি না করে শাওয়ার নিলাম। উফ, কি ঠান্ডা পানি! আমার ওয়াশরুমের হিটারটা নষ্ট হয়ে গেছে, সেটা এখনো ঠিক করা হয়নি। তাই এই দশা। শাওয়ার শেষে রুমে এসে আবার কম্বলের ভিতর ঢুকে কাঁপছি। ওমা, আম্মু তো কাপড়ে বের করে রেখে গেছে। কোনটা পরবো সেটা দিয়ে গেছে। কোথাও গেলে তো কাপড় আমি সিলেক্ট করি, কিন্তু আম্মু যখন সিলেক্ট করেছে, কাহিনী তো একটা আছেই। তবে কালারটা আমায় খুব মানায়। গোলাপের পাপড়ির কালার অনেক ভালো লাগে আমার জামাটা। সেটা পরে হালকা একটা সাজ দিলাম। আমি রেডি হয়ে আম্মু রুমের দিকেই যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে আম্মুর সাথে দেখা। আম্মু বোধহয় আমার রুমেই আসছিল। রেডি তো? আমাকে ভালোভাবে দেখছে, আর উপর থেকে নিচ পর্যন্ত। তারপর আবার বলল, বালা জোড়ার রিং পরিসনি কেন? যা সেগুলো পরে আয়, আমি রুমে আছি। আমাকে কিছু বলতে না দিয়ে আম্মু তার রুমে চলে গেল। উফ, বিরক্তিকর! এত জুয়েলারি পরতে আমার ভালো লাগে না, কেমন একটা বউ বউ লাগে। রুমে গিয়ে ড্রয়ার খুলে সব পরে নিলাম। আবার আম্মুর রুমের দিকে যেতেই আব্বু আর আম্মুর কথা কাটাকাটির আওয়াজ শোনা যাচ্ছে। আব্বু খুব রেগে আছে। আমি আম্মুর রুমে আড়ি পেতে সব শোনার চেষ্টা করছি। তুমি কার অনুমতি নিয়ে আমার মেয়েকে দেখিয়েছো? আবার আমায় না জানিয়ে ওকে তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছ ছেলেকে দেখাতে, তাই না? মেয়ে কি বিয়ে দেবে না? আর মেয়ে যথেষ্ট বড় হয়েছে, আর ছেলেও দেখতে শুনতে ভালো, এত ঝামেলাও নেই। একটা মাত্র ছেলে, আমার খুব ভালো লেগেছে। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। আমাকে বোকা বানিয়ে আজ আবারও দেখাতে নিয়ে যাচ্ছে। আমি কি কোরবানির গরু নাকি যাকে তাকে দেখাতে হবে? আম্মুটা না বেশি করে। আমি জানি তো এসবের পেছনে কে আছে। তোমার মাকে আমার মেয়ের চিন্তা করাতে মানা করো। ওর বাবা এখনো বেঁচে আছে, আমার মেয়ে এখনো ছোট কিছু বুঝে না, তাই আমি এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিব না। তুমি ওকে লাই দিয়ে মাথায় তুলছো। সানিয়া, সানিয়া! আব্বু আমায় ডাকছে কেন? আমি দৌড়ে আমার রুমে এসে, জি আব্বু, আসতেছি। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু রেডি হয়ে খাটে বসে আছে, আর আব্বু সোফায়। খুব রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। আব্বু আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, তারপর বলল, সানিয়া, কলেজে কি আজ বন্ধ? না আব্বু, খোলা। তাই কলেজে না গিয়ে কি করছো তুমি? আম্মু যে নানু বাড়ি যাবে বলল, তাই। কোথাও যেতে হবে না তোমায়, তুমি কলেজে চলে যাও। আর শোনো, একা একা যেও না, এই যে তোমার বান্ধবী আছে না, ওদের সাথে যেও। আচ্ছা আব্বু, বলেই চলে এলাম। রুমে এসে একটা ডান্স দিলাম। ইয়ে, আম্মু তুমি হেরে গেলে। তারপর ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে গেলাম। আব্বু যে একা যেতে বারণ করলো, তাই নিপার বাসায় গেলে জানতে পারি নিপা বেরিয়ে গেছে। মনে হয় তিন্নির বাসায় যাই, আমি দুজনকেই চমকে দেব। তিন্নির বাসার পাশে একটা গোলাপ গাছ আছে, সেখানে 4-5টা গোলাপ ফুটে কি যে সুন্দর দেখাচ্ছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। একটা সেলফি নিলে মন্দ হয় না। ব্যাগ হাতে দিতেই দেখি মোবাইলটা নেই। ইয়া খোদা, মোবাইলটা তো ড্রয়ারে রেখে এসেছি। ইস, কি যে করি! আমি কেমনে ভুলে গেলাম মোবাইলটা আনতে। 5টা ফুল থেকে 3টা থেকে বড় গোলাপ ছিঁড়ে নিলাম। না, কেউ দেখেনি। তিন্নিদের দরজার সামনে এসে বেলটা চেপে ধরেই রাখলাম আর হাসছি। একটু পর দরজা খুলতেই আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ি। হ্যাঁ, ইস রে, নিজের মাথায় নিজে একটা বাড়ি দিলাম। জিভে কামড় দিয়ে কান ধরে, সরি ভাইয়া, আমি ভাবছিলাম তিন্নি হবে। ও সানিয়া, তুমি? ইটস ওকে। ভাইয়া তিন্নি কই আর আন্টি কই? কাউকে দেখছি না যে। আম্মু তো সকাল সকাল রূপা খালামণি বাসায় গেছে, আর তিন্নিও তো একটু আগেই বেরিয়ে গেছে। টিশান ভাইয়াটা না আমার দিকে কিভাবে যেন তাকায় আছে, বারবার উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছে। চাউনিটা ঠিক না। বাসায় কেউ নেই? না, কেউ নেই। কেন?
আমার কলিজাটা মোচড় দিয়ে উঠলো, বুকের ভিতর কে যেন চেপে ধরছে। তাইলে আমি আসি ভাইয়া বলেই দরজার দিকে যেতেই আমার হাতটা ধরে তিশান ভাইয়া বলল, আজ তোমায় খুব সুন্দর লাগছে। সকাল সকাল উঠেই তোমার মুখটা দেখলাম, দিনটা তো খুবই রোমান্টিক যাবে। আমি ভাইয়ার কথা শুনে কাঁপছি। উনি আমার হাত ধরলো কেন? আমি কেঁপে কেঁপে, ভাইয়া আমার হাত ছাড়েন, আমি যাব, দেরি হয়ে যাচ্ছে। দেরি হবে না, আমি বাইকে করে পৌঁছে দেবো। আমাকে টেনে তার সাথে চেপে ধরলো। আমি তাকে চড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে বললাম, কি করছেন ভাইয়া আপনি এসব? সে আমার দিকে এগোচ্ছে, আমার কথা গুলো যেন তার কানে ঢুকলো না। আমি আরো দুপা পিছিয়ে যেতেই তাদের বুক শেল্ফের সাথে আটকে গিয়ে আমার ব্যাগ হাত থেকে পড়ে গেল। ব্যাগের চেইন খোলা থাকার কারণে সব জিনিসগুলো বেরিয়ে ছড়িয়ে গেছে, ফুলগুলোও বেরিয়ে গেছে। আমার সারা শরীর কাঁপছে। তিশান ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। আমি নিচে দিকে তাকিয়ে দেখলাম সে আমার ফুলগুলোর উপর পা দিয়েই আমার কাছে আসছে, কিন্তু তার কোনো খেয়াল নেই। আমার কত শখের ফুল, কত ভালোবেসে ছিঁড়ে নিয়েছি, সেগুলো কিনা পা দিয়ে পিষে ফেললো। তিশান ভাইয়া আমার কাছাকাছি এসে তার হাত দিয়ে আমায় আটকে নিল। আমি কাঁপছি আর কেঁদে কেঁদে বলছি, ভাইয়া আমাকে ছেড়ে দিন, আমি যাব। কিন্তু সে আমার কোনো কথা শুনছেই না। আমার ঠোঁটের দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার কাছে আসছে। অনেকটা কাছাকাছি আসার পর আমি গায়ে যত জোর ছিল সব এক করে তাকে ধাক্কা দিলাম। তিশান ভাইয়ার ঘোর কাটলে আমি দেখে আমি কাঁদছি। আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করছিলাম যেন তিনি আমায় বিপদের হাত থেকে রক্ষা করেন, আর আল্লাহ আজ আমার রক্ষা করবেন। তিশান ভাইয়া আমার দিকে এগিয়ে, সরি সানিয়া, আই রিয়েলি সরি। আসলে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমার চোখের পানি মুছে দিচ্ছিল। আমি তাকে আবারও ধাক্কা দিয়ে বললাম, ছি ছি তিশান ভাইয়া, আপনার মনে এই ছিল? আমি ভাবতেও পারিনি আপনি এমন করবেন। সত্যি সানিয়া, আমি সরি। তোমাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। সরি প্লিজ। আমি যাবার জন্য উঠে দাঁড়াই, আর তিশান ভাইয়া আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে বলল, আই লাভ ইউ সানিয়া, উইল ইউ ম্যারি মি? আমার চোখ কপালে। কি বলছেন উনি এসব? তিন্নির ভাই মানে তো আমারও ভাই। আমি তো তিশান ভাইয়াকে নিজের ভাইয়ের মতোই মনে করি, কিন্তু উনি, এসবের মানে কি ভাইয়া? আমি আপনাকে নিজের ভাইয়ের চোখে দেখি, কিন্তু আপনি, ছি ভাইয়া ছি। বলেই দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেলাম। আমি হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে বসলাম। কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের পানি এক করছি। একটা টিস্যুও নই। বারবার ঘৃণা লাগছে নিজের প্রতি। কেন গেলাম তিন্নির বাসায়? আজ না গেলে কি এমন হতো? আর তিশান ভাইয়া আমার হাত ধরলো কেন? আমার কাছে এলো কেন? ওনা দিয়ে হাতটাকে কতবার মুছলাম বলতে পারবো না। একটা ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়ি এসে আমার পায়ে হর্ন দিচ্ছে। আমি পায়ের কাছে গাড়ি দেখে হেসে দিলাম। ছোট্ট লাল রঙের কার, চারপাশে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই। কারের উপর একটা ছোট্ট কাগজ ট্যাপ দিয়ে আটকানো। আমি কাগজ খুললাম, লেখা আছে, আর কাজল ল্যাপটনের চোখ দেখে বারবার ক্রাশ খাচ্ছি। তোমার চোখে কান্না শোভা পায় না, তোমার গোলাপের মতো ঠোঁটে হাসিটাকেই বেশি মানায়। সো একটু হাসো। আমি আবারও চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই, তবে আমার পাশে একটা টিস্যুর প্যাকেট রাখা, আর সাথে একটা কিটক্যাট। কিটক্যাট দেখে আমি আবারও একটা হাসি দিলাম। তারপর টিস্যু আর কিটক্যাটটা নিয়ে বাসায় চলে এলাম। সানিয়া খেয়ালই করলো না যে কৃষ্ণচূড়া গাছটার পেছন থেকে কেউ একজন অপলক ভাবে তার দিকে চেয়ে আছে। আজ চোখে পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। কাঁদছে কেন? কি হয়েছে ওর? চোখের পানিতে কাজল লেপটে গেছে, কাঁদতে কাঁদতে নাকটা লাল করে ফেলেছে। কি হয়েছে আমার জান পাখিটার? যাকে দেখে আমার দিন শুরু হয়, আজ তাকে এইভাবে দেখবো ভাবতেও পারিনি। আমি বাসায় এসে সোজা রুমে চলে এলাম। হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিলাম। আম্মু এই অবস্থায় দেখলে হাজারটা প্রশ্ন ছুড়ে মারবে। কি উত্তর দেব আমি? ড্রয়ার থেকে মোবাইলটা বের করতেই দেখি আননোন নাম্বারটা, এতগুলো মিসড কল।
61টা কল। ওরে বাপরে, এত কল! নাম্বারটা অজানা নাম দিয়েই সেভ করলাম। তারপর নিপার কাছে কল দিলাম। কল দেওয়ার আগে ব্যালেন্সটা চেক করি। হ্যাঁ, 500 টাকা! কিভাবে? আমি তো জীবনেও এত টাকা রিচার্জ করিনি। তাহলে চুরি হওয়ার আগে তো 20 টাকা ছিল। তাহলে এখন এত টাকা আসলো কিভাবে? যাক, ভালোই হলো। চোরটা কিন্তু খুবই ভদ্র। দিলাম কল নিপাকে, রিং হচ্ছে। হ্যালো, কই তুই? আমি তো ক্লাসে, কিন্তু তুই কই? আমি বাসায়। বাসায় মানে? আন্টি বলছে তুই বেরিয়ে গেছিস, তাই আমরা চলে এলাম। দেখি তুই নেই। তারপর আন্টির ফোনে অনেকবার কল দিলাম, রিক্সা পাচ্ছিলাম না, তাই চলে এসেছি। তোর ফোন হারিয়ে গিয়েছিল না? তাহলে নাম্বারটা থেকে কল দিলি কিভাবে? আসলে না, হারায়নি তো। এখানে ড্রয়ারেই ছিল, আমি পাইনি যে, আজ পেয়েছি। এখন থেকে যোগাযোগ করেই বের হব। আচ্ছা শোন, তিন্নি কই? ও আছে আমার পাশে, দিব? না থাক, তোদের ডিস্টার্ব হচ্ছে, পরে কথা বলি। ওকে, বাই। বাই। আমি ইচ্ছে করে নিপাকে মিথ্যা বললাম, যদিও বা আবার বেস্ট ফ্রেন্ড। তারপরও হাজারটা প্রশ্ন করবে যদি আম্মুর কানে কোনো কথা যায়, যেমন আননোন নাম্বারে কথা বলা বা তিশান ভাইয়ার অভদ্র ব্যবহার, আর মোবাইল চুরি যাওয়ার তারপর ফিরে পাওয়া, তার উপর দামি কভার আর এত টাকা ব্যালেন্স। আমি খুবই অবাক হচ্ছি। রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, মানে গেমস খেলছি, এই আর কি। টুম করে একটা মেসেজ এলো, ওপেন করলাম। রাতে মিস দিও, কল দিব। রাতে কল দিব মানে? তাহলে কি এখন দিন? বলো তো একটা। আব্বু তোকে ডাকছে। আমাকে ডাকছে? তোকে ডাকছে। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। আম্মু হঠাৎ ডাকলো কেন? আব্বু রুমে গিয়ে সোফার পাশে দাঁড়ালাম, আর আব্বু সোফায় বসা। জি আব্বু, আমায় ডেকেছেন? তুমি কলেজে যাওনি কেন? আমি তোমায় কলেজে যেতে বলছিলাম না, তাহলে যাওনি কেন? কোথায় গিয়েছিলে তুমি? আমি যা ভেবেছিলাম তাই। আম্মু বলেছে, আম্মু তো খাটে বসে সব দেখছে আর সব শোনার অপেক্ষা। আমি জানি আম্মু এখন থেকে শুধু আমার দোষ ধরার চেষ্টা করবে, যাতে আব্বু আমায় আম্মুর কথা শুনে বিয়ে দিতে রাজি হয়। আমি আম্মুর দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো রিক্সা পাচ্ছিলাম না, তাই চলে এলাম। কাল থেকে যেন কলেজ মিস না করো, আর বেশি রাত জেগে মোবাইল টেপার কোনো দরকার নেই। যাও। আমি আর কিছু না বলেই রুমে চলে এলাম। আম্মুটা না আমার সব দোষ আব্বুর কানে ঢেলে দেয়। আমি যেন তাদের বোঝা। আমায় বিদায় করতে পারলেই আম্মু অনেক খুশি। আম্মু আমায় একটুও ভালোবাসে না। আমি বিয়ের পর আম্মুর বাসায় আর আসবো না। ব্যাগ থেকে কিটক্যাটটা নিয়ে বসে বসে খাচ্ছি আর মোবাইল টিপছি। এটাকে দিল যেই হোক না কেন, দিয়েছে তো আমাকে। টোন বেজে উঠলো মোবাইলে, অজানা নাম্বারটা ভেসে উঠলো। আমার মিস দিতে বলেছিল, এখন দেখছি নিজেই করছে। উপর হয়ে শুয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, কথা বলবে না তো বলো না, কিন্তু এটা বলো, আসিফ তোমাদের বাসায় গিয়েছিল? আমি অবাক হয়ে সাথে সাথে উত্তর দিলাম, আমাদের বাসায়? আসিফটা কে আবার? দেখলে তো কথা কেমনে বের করলাম। এটা চিটিং করছেন আপনি। কেমনে চিটিং করলাম? আপনিও তো প্রথম প্রথম চুপ করে থাকতেন, তাই আমিও কেমন লাগে এবার বুঝলেন তো? ও আচ্ছা, তাহলে আপনি বুঝে প্রতিশোধ নিয়ে নিলেন। অনেকক্ষণ কথা হলো আমাদের দুজনের। এপাশে আমি আর ওপাশে অজানা। কেন জানি না, ওনার সাথে কথা বলতে এত ভালো লাগছে আমার। খুব করে একটা শব্দ হলো, দেখি দরজা খুলে চুপি চুপি আম্মু আসছে। হে আল্লাহ, এখন কি করব? কম্বলের ভেতর মুখটা ঢুকিয়ে ফিস ফিস করে বললাম, এই শুনেন, আম্মু আসছে, রাখেন। না, রাখবো না। তাইলে আম্মু যদি দেখে নেয়? আমি লাইনে আছি, তুমি চুপ থাকো, আম্মু চলে গেলে আবার কথা বলবা। আমি হেসে বললাম, ঠিক আছে। কেউ কোনো কথা বলছি না, তবে দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনছি। আম্মু আমার চেক করে চলে গেছে, ভেবেছে আমি ঘুম। তারপর
তার সাথে আরো কিছুক্ষণ কথা বলার পরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। মেয়েটা এমন কেন কথা বলতে বলতে ঘুমিয়ে যায়? না জানি বাসরত স্বামীকে ওয়েটিং এ রেখে ঘুমিয়ে পড়বে। পারলি একটা। ইচ্ছা করে ওর সাথে সারা রাত সারাদিন কথা বলে শুধু ওর দিকেই তাকিয়ে থাকি। কি যে আছে ওর মাঝে, ওর মায়ের ছেলে আমায় আটকে নিয়েছে। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাচ্ছে, হারিয়ে গেলাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, নিপাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম আমি নিচে দাঁড়ালে যেন ওরা আসে। তারপর ছাদে গেলাম। কাল রাতে অজানা সাথে কথা বলার পর থেকে আমার কেন জানি এত এত ভালো লাগছে। ওনার কণ্ঠতে কেমন যেন জাদু আছে মনে হলো, মন ভালো করার। আমি ছাদে হাঁটছি, হঠাৎ চোখ পড়লো রাস্তার ওপাশে সাইডে করে একটা বাইক। তার পাশেই দাঁড়ানো একটা ছেলে, তবে তাকে চেনা যাচ্ছে না। হেলমেট পরা, হাতে গ্লাভস, একটা ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক কেস পরা। তবে আমি এটা বুঝতে পারছি সে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিশান ভাইয়া নাকি অন্য কেউ বুঝতে পারছি না। আমি ছাদ থেকে নেমে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজ যাবার জন্য। নিপা কল দিলে আমি নিচে নেমে বের হলে দেখি গেটের পাশে একটা প্যাকেট। আমি চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি ধীরে ধীরে প্যাকেটটার পাশে আড়াল করে দাঁড়ালাম যেন কেউ না দেখে। যখনই ফাঁকা পেলাম হাতে নিয়ে খুঁটি খুঁটি দেখছি একপাশে ছোট্ট করে এস লেখা। তাহলে কি এটা আমার জন্য? সাইরার নামও তো প্রথমে এস দিয়ে, তাইলে দেখ ব্যাগে রেখে দিলাম। নিপার তিন্নি এলে একসাথে কলেজ গেলাম। ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি, তাই আমরা ঘোরাঘুরি করছি। চল কিছুক্ষণ লাইব্রেরিতে গিয়ে বসি। চল। আমি এখনো তো লাইব্রেরি দেখিনি। আমার লাইব্রেরিতে যাবার কোনো ইচ্ছে নেই। আমার চোখ যেন কাকে খুঁজছে। সাইফ কি এসেছে? দেখ কি সব যাতা ভাবছি। নিপার তিন্নি আমায় জোর করে লাইব্রেরিতে নিয়ে গেল। লাইব্রেরিতে তেমন কাউকে দেখলাম না, দু একজন ছাড়া। কেউ যাচ্ছে তো কেউ আসছে। নিপার তিন্নি কথা বলছে, কিন্তু তাদের কোনো কথাই আমার কানে ঢুকছে না। সকালে কাকে দেখলাম, আর বাসার সামনে প্যাকেটটা কে রাখলো? কেন রাখলো? জুহান? না না, ও তো রাখবে না, আর ও রাখার কথাও না। জুহান হচ্ছে আমাদের পাশের বাসার আন্টির বোনের ছেলে, যার জন্য অলরেডি বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। জুহানের সাথে আমার পরিচয় কোনো এক বিকেলে ছাদে হয়েছিল। ছেলেটা খুবই ভদ্র টাইপের, তারপরেও কেন জানি আমাকেই তার চোখে লাগলো। প্রতি ফেব্রুয়ারিতে আমার বাসার সামনে কিছু না কিছু গিফট রেখে যাবেই, কখনো মিস দেয় না। আর যখনই আসবে আন্টির বাসায় প্রতিদিন ছাদেতে উঠে উকি ঝুঁকি মেরে আমায় দেখবে। কিন্তু আমি ছাদে থাকলে লুকিয়ে লুকিয়ে আমায় দেখে। আন্টির বেচারি সব জানে যে তার বোনের একমাত্র ছেলে জুহান সানিয়ার জন্য পাগল। তাই তো আন্টির প্রস্তাব দিয়ে রেখেছে। তবে আম্মু রাজি না, কারণ আন্টিটা খুবই দজ্জাল টাইপের। আর তার নিজের বোন কি তার চেয়ে কম হবে? জুহান গত ভ্যালেন্টাইন্স ডেতে আমার বাসার সামনে কিছু গোলাপ আর একটা প্যাকেট রেখে গেছিল। সাইরা স্কুল থেকে আসার সময় দেখে বাসায় নিয়ে আসে, আম্মুকে দেয়। প্যাকেটে আমার নাম ছিল। প্যাকেটটা খুলে আমি, আম্মু, সাইরা সে কি হাসি। পাগল ছেলেটা শ্যাম্পু, বডি লোশন আর ভ্যাসলিন এগুলো কি গিফট দেয়? সাথে একটা চিরকুটও ছিল। সেটা পরে তো আম্মু হাসতে হাসতে শেষ। চিরকুটে লেখা, তোমার রেশমি কালো চুলের জন্য আমার ভালোবাসার শ্যাম্পু, তোমার নরম কোমল স্পর্শের জন্য আমার ভালোবাসার বডি লোশন, আর তোমার ওই সুন্দর ঠোঁটের জন্য আমার ভালোবাসার ভ্যাসলিন। প্লিজ সানিয়া, তুমি এগুলো যখন তোমার গায়ে মাখবে মনে মনে ভেবো যে আবার ভালোবাসা মাখছো তুমি। ছিছি কি ফইনি, আমি তোর ভালোবাসা মাখবো? ইয়াক! আমি সেগুলো সালমাকে দিয়ে দিলাম। বেচারি খুব খুশি হলো। জুহানের ভালোবাসা আমি না মাখলেও সালমা তো মাখে। হঠাৎ কারো চুটকি শব্দে আমার ভাবনায় ছেদ পড়লো। সামনে তাকিয়ে আমি এত বড় হা করে আছি। আমি চারপাশে তাকিয়ে দেখছি নিপার তিনি এক পাশে দাঁড়িয়ে আছে, আর আমার সামনে সাইফ, জুই, জাহাদ, সামাদ আর সাহিল সবাই আমার দিকে তাকিয়ে। তুমি দেখি জেগে জেগেও ঘুমাও? জেগে জেগে স্বপ্ন দেখছিলে নাকি?
কত রকমের স্বপ্ন দেখে রে ভাই এই মেয়েরা। বলেই সাইফের কাঁধে হাত রাখলো। সাইফ আমার দিকে তাকিয়ে আছে। মুখ বন্ধ করো, নয়তো মশা ঢুকে যাবে। সবাই হাসছে। এই মেয়েটাকে দেখলে আমার মাথার মেজাজ ঠিক থাকে না। ওই দিন আমাকে পুড়িয়ে শেষ করছিল। যেখানে যাই শুধু এটাকেই দেখি, যত সব রাবিশ। শুধু রাবিশ না, ইডিয়েটও বটে, তাই না গোলাপি? বলেই আমি একটা চোখ টিপ মারলাম। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। হারামজাদি, তুই আমাকে রাবিশ বললো? তুই তো একটা কুত্তি বান্দরনি হনুমানের বউ। তোর মুখে আমি কাঁচামরিচের প্রলেপ দেব। জুই ওর ব্যাগ থেকে মেকআপ বক্স বের করে সাজের ওপর আবার সাজ দিয়ে সাইফকে কাছে টেনে বলল, ওহ বেবি, চলো না সেলফি নিই। তোমায় আজ খুব হট লাগছে। কেন জানি না, এইসব দেখে আমার মোটেও ভালো লাগছে না। বুকের ভিতর যেন চিনচিন ব্যথা করছে। সাইফ সেলফি উঠাচ্ছে আর তার ফাঁকে ফাঁকে বারবার আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ সাইফের কল এলে জুইকে সরিয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইশারায় হুশ করে একটু পাশে গিয়ে যেন কথা বলে আবার জুই আর সবাইকে বলল, গাইস আমার একটু যেতে হবে। এখন যাবে? বেবি, আজই তো এলে, আবার এখনই চলে যাবে? ন্যাকা ন্যাকা ভাব করে সাইফকে জড়িয়ে ধরলো। আর সাইফ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটা আমি খেয়াল করলাম না। আমার তো ইচ্ছে করছে জুইকে একটা লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করে দেই। সাইফ জুইকে সরিয়ে বলল, জুই, এই কয়দিন যে তুমি আসতে পারোনি, তোমার অ্যাসাইনমেন্ট গুলো তো করোনি। সো গোলাপিকে দাও, ও সব ঠিক করে দেবে। আমি চোখ বড় বড় করে সাইফের দিকে তাকিয়ে আছি। আমি নিজের গুলাই করি না, আবার ওই শাকচুন্নি পেঁচামুখী হনুমানের বউ তারটা করব? না না না, আমি পারবো না। ও মাই বেবি, তুমি এত সুইট কেন? আমার তো মনেই ছিল না। তারপর আমার দিকে তাকিয়ে, বাই দ্য ওয়ে, এই আনএসমেটেড ডিব্বাটার তো আর কোনো কাজ নেই, সো করতেই পারে। তার ব্যাগ থেকে নোটস বের করে আমার দিকে ছুঁড়ে দিল। কাল জমা দিতে হবে, সো আজকের মধ্যেই শেষ করে কাল আমায় দিবে। লেট হলে কিন্তু লিজা আছে। সবাই হেসে উঠলো। তারপর সবাই চলে গেল, কিন্তু জাহাত গেল না। সে নোটসগুলো নিচ থেকে কুড়িয়ে আমার হাতে দিয়ে বলল, ওরা এরকমই মানুষকে নিয়ে মজা করে। আপনি বুঝি করেন না? তবে আমি মানুষের দুঃখ বুঝি। মানে? জাহাত কেমন জানি একটা হাসি দিয়ে কিছু না বলেই চলে গেল, কিন্তু এই হাসিটার মানে আমি বুঝলাম না। নিপার তিনি আমার কাছে এসে বলল, এতগুলো অ্যাসাইনমেন্ট তুই কাউকের মধ্যে কিভাবে করবি? আমি একটা হাসি দিয়ে দেখ না কিভাবে করি। জুই, তুই তো গায়া। তারপর কলেজ শেষে বাসার জন্য রিক্সা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি একাই যাচ্ছি। নিপা আর তিন্নি একটা কাজে গেছে নিপার আব্বুর জন্য ইনসুলিন কিনতে। আমার দেরি হয়ে যাবে তাই গেলাম না। কোনোভাবে রিক্সা একটা পেলাম, তবে অর্ধেক গিয়ে রিক্সাটা খারাপ হয়ে গেল। ইস রে, এখন কি করব? তবে এত বেশি দূরেও না, কিছুটা হাঁটতে হবে আর কি। তাই ভাড়াটা মিটিয়ে হাঁটা শুরু করলাম। আমার রাস্তাটা খুব নিরিবিলি, মানুষজন তেমন একটা থাকে না। সকালে আর সন্ধ্যায় একটু একটু মানুষ দেখা যায়। আমি আনমনেই হাঁটছি, হঠাৎ কেউ সামনে এসে রাস্তা আটকালো আমার, আর আমি চমকে গেলাম। তিশান ভাইয়া, আপনি হঠাৎ? আই এম সরি সানিয়া, গতকালকের জন্য। সত্যি সানিয়া, আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। তোমাকে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। বলেই রাস্তার মাঝখানে আমার হাত ধরে ফেললো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি, আর চারিদিকে দেখছি কেউ দেখছে কিনা, আর বলছি, ভাইয়া কি করছেন কি আপনি? হাত ছাড়েন আমার, কেউ দেখলে সমস্যা হবে। কিন্তু না, সে আমার হাত আরো জোরে ধরেছে আর আমাকে বারবার সরি বলছে। আমি আর না পেরে বললাম, ইটস ওকে ভাইয়া, এবার হাত ছাড়েন। এমন করছো কেন সানিয়া? আমার কথা শোনো, প্লিজ শোনা, একবার আমার কথা শোনো। আমি অবাক হয়ে, কি কথা শুনবো আপনার? আমি আপনার কোনো কথা শুনতে চাই না, ছাড়েন আমার হাত। ধমকাচ্ছি তাকে, কিন্তু বিন্দু পরিমাণ সরাতে পারছি না। না সানিয়া, আমি তোমায় ছাড়বো না।
তোমাকে আমার কথা শুনতেই হবে। আচ্ছা কি বলবেন বলেন। চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এসব কি বলছে? চোখ বড় বড় করে বললাম, কি বলছেন আপনি এসব? মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ সানিয়া, আমার মাথা ঠিক আছে। আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। প্লিজ সানিয়া চলো। ছাড়েন আমাকে, আমি বাসায় যাব। আর আমি আপনাকে ভাইয়ের মতো মনে করি। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। যখন থেকে তিন্নির মোবাইলে তোমার ছবি দেখেছি না, ঠিক তখন থেকে তুমি আমাকে চিনতেই না। সবার ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। আমি আপনাকে ভাই ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। তিশান ভাইয়া আমাকে অবাক করে দিয়ে আমায় টেনে তার কাছে নিয়ে বলল, তুমি এত সহজে মানবে না, তাই তো? আমি অবাকের উপর অবাক হয়ে, আমার আব্বু আম্মু আমাকে যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। তিশান ভাইয়া দাঁতে দাঁত চেপে বলল, তোমার আব্বুর কাছে আজ সকালে এই প্রস্তাব পাঠাইছি, কিন্তু সরাসরি না করে দিছে। আমার তোমাকে চাই সানিয়া। আমি চারিদিকে তাকিয়ে খুঁজছি কেউ আছে কিনা, তবে কাউকে দেখছি না। আমি কার কাছে সাহায্য চাইবো? দেখেন ভাইয়া, আপনি এসব ঠিক করছেন না। আমার আব্বু জানলে কিন্তু। তিশান ভাইয়া তার মুখটা আমার কাছে আনলেন। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে যাই। আর উনি বলছে, তোমাকে তোমার হতেই হবে, সেটা যেভাবেই হোক। তুমি আমার না হলে আমি তোমাকে আর কারো হতে দেব না। আপোষে যাবে আমার সাথে, নাকি জোর করে তুলে নিয়ে বিয়ে করব? জোর করে তুলে নেবেন মানে? ছাড়েন আমাকে, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। নিজেকে তার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছি। যতই চেষ্টা করছি ততই জোরে ধরছে। বুঝতে পারছি, তোমার জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নাই বলেই তাকে টেনে হিস্ট্রি একটু দূরে রাখা বাইকের কাছে নিয়ে গেলাম। আমি চিৎকার করেও কোনো লাভ হচ্ছে না। কাউকে তো দেখছি না। হঠাৎ একটা দুইটা কার যাচ্ছে, তাও স্পিডে। আমি কি করব? প্লিজ ভাইয়া আমায় ছাড়েন। জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। ভাইয়া আমায় ছেড়ে দিন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার আব্বু আপনাকে কখনোই মেনে নিবে না। খুব কাছি আর বারবার তাকে মিনতি করছি, কিন্তু সে আমায় জোর করে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বাইক এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। সাইফ আর জাহাদ ভাইয়া বাইক থেকে নেমে আমার পাশে দাঁড়িয়ে, সাইফ চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আবার তিশান ভাইয়ের দিকে তাকালো। তারপর তিশান ভাই যে আমার হাত ধরেছে সেদিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, রাস্তার মাঝখানে হচ্ছে নাকি? তুমি এখানে কি করছো? এখনো বাসায় যাওনি? তুই আবার এসেছিস আমার ব্যাপারে নাক গলাতে? সাইফ তিশানের কলার ধরে, মেয়েদের একা পেলেই যা খুশি তা করতে মন চায়, তাই না? এখনো ভালো হয়েছ নাই তুই, না? ছেড়ে দাও হাত। তোর কি সমস্যা? এখন তিশানকে ছেড়ে ওর পেছনে লেগেছিস? তুই চুপ থাক, তোরা এখান থেকে যা। আমার কাগজ আমায় করতে দে। তিশান ভাইয়া সাইফের কাছ থেকে তার কলার ছাড়িয়ে আমায় টেনে ওদের সামনে নিয়েই যাচ্ছে। আমি সাইফের দিকে তাকিয়ে, প্লিজ আমার বাঁচান, এই শয়তানটা আমার জোর করে নিয়ে যাচ্ছে। তারপর তিশান ভাইয়ার হাতে একটা কামড় দিয়ে হাত ছাড়াতে চাইলে আমায় তার সামনে টেনে নিয়ে জোরে একটা থাপ্পড় দিলে আমি রাস্তায় পড়ে হাতে ব্যথা পাই। তিশান আমাকে টেনে হিঁচড়ে তুলে বলল, সাইফ কি তোমার প্রেমিক যে তোমায় বাঁচাবে, যেভাবে অধিকার করে বাঁচাতে বলছো? আর কিছু বলতে পারলো না বেচারা। সাহেব তার মুখে এক ঘুষি বসিয়ে দিল, এলো পাথারি পিঠাতে লাগলো। ওই সাইফের বাচ্চা, সানিয়া কি তোর প্রেমিকা লাগে? তুই কেন ঢুকছিস আমাদের মাঝখানে? ওকে আমি বিয়ে করব, ওকে আমি ভালোবাস। সাইফ আরো জোরে জোরে মারছে। ওরে বাপরে, এত মার কিভাবে সহ্য করছে শয়তান তিশান। সাইফের মোবাইলে রিং হচ্ছে বারবার। সাইফ মোবাইল দেখে লাইন কেটে শুধু তিশানকেই মারছে। দর্শক আমি আর জাহাদ, সে আমার পাশে দাঁড়িয়ে দেখছে আর আমাকে সব জিজ্ঞেস করলে আমি সব বলি, এমনকি গতকালের ঘটনাও খুলে বলি। জাহাদ আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আছি না। সাইফ যেভাবে মারছে আর বেশিক্ষণ হলে মরে যাবে। আমি জাহাদকে বললাম, ভাইয়া ওনাকে ধরেন, আর বেশি মারলে তিশান ভাইয়া মরে যাবে। জাহাদ দৌড়ে গিয়ে সাইফকে থামিয়ে দিয়ে তিশানকে তুলে দাঁড় করালো। বেচারা দাঁড়াতেও পারছে না। অনেক বেশি গিয়েছিস তুই, আর একটু গেলে তো মরে যাবে। শালারে একবার মাসি হয়নি, আবার আসছিল চুগিরি করতে।
মেরেই ফেলবো বলে আবার তিশানকে কয়েকটা ঘুষি দিল। তিশান ও মাগো বলে চিল্লি উঠলো। অবস্থা বেগতিক দেখে আমি সাইফকে ধরে ফেলি, কারণ জাহাদ ভাই তো তিশানকে ধরেছে। আমি সাইফকে ধরে জাহাদ ভাইকে বললাম, ভাইয়া আপনি তিশান ভাইকে হসপিটালে নিয়ে যান, আমি এদিকে দেখছি।